আচ্ছা ভাবো তো, একটা ছোট্ট দেশ, চারপাশে শত্রু, আর হাজার হাজার কিলোমিটার দূরে আরেকটা শক্তিশালী দেশ, যারা একে অপরকে প্রকাশ্যে বলেছে আমরা তোমাকে এই পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেব। হ্যাঁ, আমি কথা বলছি ইরান আর ইসরায়েলকে নিয়ে। কিন্তু প্রশ্নটা হলো, এই দুই দেশের শত্রুতা কি আজকের, নাকি এর পেছনে লুকিয়ে আছে কয়েক দশকের ইতিহাস? মিসাইল হামলা, গোপন অপারেশন, সাইবার আক্রমণ আর মধ্যপ্রাচ্যের ক্ষমতার লড়াই, সব মিলিয়ে এটা শুধু দুই দেশের ঝগড়া না, এটা এমন একটা সংঘাত যার প্রভাব পুরো পৃথিবীর উপর পড়তে পারে। আজকের এই ভিডিওতে আমরা সেটাই জানবো, কেন ইরান আর ইসরায়েল একে অপরের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠল, আর কেন আজ এত বড় যুদ্ধ শুরু হলো। আজ যদি তুমি টিভিতে খবর দেখো অথবা মোবাইলে নিউজ স্ক্রল করো, একটা বিষয় খুব সহজেই চোখে পড়বে, মধ্যপ্রাচ্যের আকাশ আবারও অস্থির হয়ে উঠেছে। জটিল থেকে জটিলতর হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি। হামলা পাল্টা হামলায় নিহত আহত ও ধ্বংসাবশেষের সারি হচ্ছে দীর্ঘ। প্রায় প্রতিদিনই খবরের শিরোনামে আসছে দুটো দেশের নাম, ইরান এবং ইসরায়েল। কখনো খবর আসে ড্রোন হামলার, কখনো শোনা যায় মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা, আবার কখনো বলা হয় সেনাবাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। এগুলো শুধু সাধারণ সামরিক খবর না, কারণ এই দুই দেশ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই যখন তাদের মধ্যে উত্তেজনা বাড়ে, তার প্রভাব শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, পুরো অঞ্চলে রাজনীতি এক ধরনের চাপের মধ্যে পড়ে যায়। বিশ্বের অনেক বিশেষজ্ঞ বলেছেন, এই পরিস্থিতি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে একটা ভুল সিদ্ধান্তই বড় ধরনের সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। The US-Iran-Israel war has reached its 7th day. How long will this war continue? What will be the end result? কারণ আধুনিক যুদ্ধে ড্রোন, মিসাইল, সাইবার আক্রমণ সবকিছুই কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি বদলে দিতে পারে। এই কারণে এখন বিশ্বের অনেক দেশ খুব সতর্ক হয়ে আছে। কূটনৈতিক আলোচনা চলছে, কেউ শান্ত থাকার আহ্বান জানাচ্ছে, কেউ পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে রাজনৈতিক চাপ তৈরি করার চেষ্টা করছে। অন্যদিকে সামরিক বাহিনীগুলোও সতর্ক অবস্থায় রয়েছে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আছে, আজ আমরা যে উত্তেজনা দেখছি, যে যুদ্ধ দেখছি, এটা কি হঠাৎ করে শুরু হলো, নাকি এর পিছনে অন্য কোনো বড় কারণ আছে যার জন্য আজকের এই পরিস্থিতির শিকার হলো? তাই এখন স্বাভাবিকভাবেই প্রশ্নটা উঠে আসে, কেন এই দুই দেশ এত বড় প্রতিপক্ষ হয়ে উঠলো? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আমাদেরকে কয়েক দশকের পিছনের ইতিহাসে ফিরে যেতে হবে। চলো এবার সেই ইতিহাসটাকে জানা যাক। যখন শত্রুতা ছিল না, আজ যে দুই দেশ একে অপরের বড় প্রতিপক্ষ, সবসময় কিন্তু তাদের মধ্যে সম্পর্ক এমন ছিল না। অনেকে হয়তো অবাক হবে শুনে, এটা একটা সময় ছিল যখন এই দুই দেশের সম্পর্ক বন্ধুত্বের মতো ছিল। কিছু ক্ষেত্রে তাদের মধ্যে যোগাযোগও ছিল। 1948 সালে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তখন মধ্যপ্রাচ্যের অনেক দেশ এই নতুন রাষ্ট্রকে মেনে নেয়নি। অনেক দেশ সরাসরি বিরোধিতায় নেমে পড়ে, কিন্তু তখনকার ইরান সরাসরি যুদ্ধের পথে যায়নি। সেই সময় ইরানের শাসক ছিলেন মোহাম্মদ রিজা পাহলভি, যাকে আমরা সাধারণ ইরানের শাহ নামে চিনি। তার শাসনমলে ইরান পশ্চিমা বিশ্বের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখত, বিশেষ করে ইউনাইটেড স্টেট এবং ইউরোপের কিছু দেশের সঙ্গে। এই রাজনৈতিক অবস্থানের কারণে ইরান এবং ইসরায়েলের মধ্যে কিছু অর্থনৈতিক এবং কৌশলগত যোগাযোগ তৈরি হয়েছিল, বিশেষ করে তেল বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে। কিছু সহযোগিতার কথাও ইতিহাসবিদরাও উল্লেখ করেছেন। অর্থাৎ সেই সময় আজকের মতো তীব্র শত্রুতা ছিল না। কিন্তু ইতিহাসে একটা ঘটনা আছে, এমন ঘটনা যেটা পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক গতিপথ পুরো পাল্টে দেয়। সেই ঘটনাটা ঘটেছিল 1979 সালে। ইতিহাস এটাকে চেনে একটাই নামে, ইরান রেভিলিউশন। এই বিপ্লবের মাধ্যমেই ইরানের বহু বছরের রাজতন্ত্রের পতন হয়, শাহ সরকারের অবসান ঘটে এবং দেশটি একেবারে নতুন রাজনৈতিক ব্যবস্থার দিকে এগিয়ে যায়। এই পরিবর্তনের পর মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে শুরু করে। আর ঠিক এখান থেকেই ইরান এবং ইসরায়েলের সম্পর্ক ধীরে ধীরে বন্ধুত্ব থেকে গভীর দ্বন্দ্বের দিকে এগোতে শুরু করে। কিন্তু প্রশ্নটা এখানেই শেষ না। 1979 সালের সেই বিপ্লব আজকের কিভাবে দুই দেশের সম্পর্ককে এতটা বদলে দিল? কেন তারপর থেকে উত্তেজনা ক্রমে বাড়তে থাকলো? এবার সেই গল্পটা জানবো পরের অধ্যায়ে।
1979 সালের সেই বিপ্লবের পর ইরানের ক্ষমতায় আসে এক নতুন সরকার। তার নেতৃত্বে ইরান নিজেকে ঘোষণা করে একটি ইসলামিক রিপাবলিক, আর এখান থেকেই দেশটির পররাষ্ট্রনীতিতে বড় পরিবর্তন শুরু হয়। নতুন সরকার মনে করত মধ্যপ্রাচ্যে ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র, তাই বিপ্লবের পর ইরান সরকার ইসরায়েলের সঙ্গে থাকা সব সম্পর্ক প্রায় পুরোপুরি বন্ধ করে দেয়। শুধু তাই নয়, ইরান প্রকাশ্যে সমর্থন দিতে শুরু করে প্যালেস্টাইনের আন্দোলনকে, বিশেষ করে হেজিবুল্লাহ এবং হামাসের মতো সংগঠনগুলোকে। ইরান রাজনৈতিক ও সামরিকভাবে সমর্থনে বলে দেয় ইসরায়েল বারবার অভিযোগ করছে। এই ঘটনাগুলো ইরান এবং ইসরায়েলের সম্পর্ককে দ্রুত শত্রুতার দিকে ঠেলে দেয়। এরপর শুরু হয় এক ধরনের ছায়াযুদ্ধ, যেখানে সরাসরি যুদ্ধ কম হলেও গোপন অভিযান, সাইবার আক্রমণ এবং গুপ্তচর বৃদ্ধির ঘটনাও বাড়তে থাকে। উদাহরণ হিসাবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই দেশের উত্তেজনা বিশ্ব রাজনীতির বড় আলোচনার বিষয় হয়ে ওঠে। ইসরায়েল মনে করে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে তাহলে তা তাদের জন্য বড় হুমকি হবে। অন্যদিকে ইরান দাবি করে তাদের পারমাণবিক কর্মসূচি শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্য, মানে শুধু শান্তির জন্য তৈরি হচ্ছে। এই দীর্ঘ ইতিহাসের কারণেই আজকের দিনে ইরান এবং ইসরায়েল মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী শক্তিশালীর মধ্যে দুটি, কখনো সরাসরি কখনো আবার পরোক্ষভাবে। এই দুই দেশের উত্তেজনা মধ্যপ্রাচ্যের রাজনীতিকে আজও প্রভাবিত করে চলেছে। তাই এখন যদি আমরা সরাসরি বর্তমান পরিস্থিতির দিকে তাকাই, তাহলে দেখা যাবে মধ্যপ্রাচ্যে এক ভয়ঙ্কর সামরিক সংঘাত চলছে। ইরান এবং ইসরায়েল এই দুই দেশের মধ্যে চলমান হামলা এখনও পুরো অঞ্চলকে অস্থির করে তুলেছে। 2026 সালে ফেব্রুয়ারির শেষের দিকে বড় আকারের সামরিক অভিযান শুরু হয়। রিপোর্ট অনুযায়ী ইসরায়েল এবং তার মিত্ররা ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি, মিসাইল লঞ্চ সাইট এবং সামরিক অবকাঠামোর উপর বিমান হামলা চালায়। এই হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা। এই হামলার জবাবে ইরান ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন ব্যবহার করে ইসরায়েলের বিভিন্ন এলাকায় পাল্টা আক্রমণ চালায়। কিছু মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা আটকাতে পারলেও কিছু আঘাত সরাসরি শহর ও আবাসিক এলাকায় পড়ে। এই যুদ্ধের মধ্যে কয়েকটি ঘটনা বিশেষভাবে আলোচনায় এসেছে। মিনাপ শহরের স্কুলের হামলা। ইরানের দক্ষিণাঞ্চলে মিনাপ শহরে একটি স্কুলে ভয়ঙ্কর হামলা ঘটে। রিপোর্ট অনুযায়ী এই হামলায় 165 জনেরও বেশি মানুষ নিহত হয়। তাদের অনেকেই ছিল স্কুলের শিক্ষার্থী। এদিকে ইরানের ভিতরেও বহু হামলা হয়েছে। মানবাধিকার পর্যবেক্ষণের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর কয়েক দিনের মধ্যেই ইরানে 19টি প্রদেশে প্রায় 170টিরও বেশি হামলা রেকর্ড করা হয়েছে। ইরানে মিসাইল হামলায় ইসরায়েলের কয়েকটি শহরে ঘরবাড়ি ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু হামলা সরাসরি আবাসিক এলাকায় আঘাত করেছে। এই যুদ্ধের সবচেয়ে ভয়াবহ দিক হলো মানুষের প্রাণহানি। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ইরানে 1200 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। ইসরায়েলে 10 জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সংঘাত ছড়িয়ে পড়ায় লেবানন সহ অন্য জায়গাতেও অনেক মানুষ মারা গেছে বলে খবর পাওয়া গেছে। মোট মিলিয়ে এই সংঘাতে 1300 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টে বলা হয়েছে। তবে কেন পুরো বিশ্ব আজ চিন্তিত? এই যুদ্ধ শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। মধ্যপ্রাচ্যের আরো কয়েকটি অঞ্চল এই সংঘাতের প্রভাবে জড়িয়ে পড়েছে। এই কারণেই বিশ্বের অনেক দেশ এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। কারণ ইতিহাস বলে মধ্যপ্রাচ্যের কোনো বড় সংঘাত কখনো শুধু ওই অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তার প্রভাব বিশ্ব রাজনীতিতেও পড়তে পারে। মধ্যপ্রাচ্যের আকাশে এখনো উত্তেজনা থামেনি। ইরান এবং ইসরায়েল এই দুই দেশের সংঘাত আজও শুধু দুই দেশের লড়াই না, এর সাথে জড়িয়ে আছে পুরো অঞ্চলের রাজনীতি, সামরিক শক্তির ভারসাম্য আর বিশ্বের ভবিষ্যৎ। তবে শেষে প্রশ্ন হলো, এই যুদ্ধ কি ধীরে ধীরে থেমে যাবে নাকি সামনে আরো বড় সংঘাত অপেক্ষা করছে? এটা সময়ই বলবে। কিন্তু একটা বিষয় খুব নিশ্চিত, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা এখন পুরো বিশ্বের নজরে। তোমার কি মনে হয়, এই সংঘাত কি থামবে নাকি আরো বড় যুদ্ধে রূপ নেবে? তোমার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুরক্ষিত থাকবেন।